নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সংস্কারের অভাবে আগাছায় পূর্ণ কোলাঘাটের গাজই খাল, উদাসীন প্রশাসন। মারিস্তায় পথ দুর্ঘটনা, আহত 5, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কৃষকদের ক্ষতিপূরণ দিতে চালু করা হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বিনামূল্যে বীমা করতে পারবেন কৃষকেরা। দীঘার বিশ্ববাংলা উদ্যানের অনুকরণে আরো 7টি বাগান তৈরির উদ্যোগ। শনিবার দীঘা পরিদর্শনে আসছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি, সকাল থেকে মুখভার আকাশের। পড়ুয়াদের নিয়ে ময়নায় আলোচনা শিবির, উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক দপ্তর। অভাবকে সঙ্গী করে জয়ী লড়াইয়ে ফুটবল জাগলিংয়ে গিনিস বুকে নাম পাঁশকুড়ার মনোজ মিশ্রের। জলজ নয় স্থলজ, রাতের পদ্ম নিশিপদ্মের দেখা মিলল নন্দকুমারের নাড়াদাড়িতে। আসছে বিস্তারিত খবরে। কোলাঘাটের বর্দাবার থেকে শুরু হয়ে খনাডিহি পর্যন্ত বিস্তৃত কোলাঘাটের গাজই খাল। মূলত চাষের কাজে এই খালের জল ব্যবহার করে থাকেন বাসিন্দারা। তবে দীর্ঘ কয়েক বছর ধরে খনাডিহি এলাকায় সংস্কারের অভাবে আগাছায় পরিপূর্ণ হয়ে রয়েছে খালটি। বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের কাজ শুরু করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে খাল পরিষ্কারের কাজে উদাসীন প্রশাসনও। চাষের কাজে ব্যবহার করা হতো কোলাঘাটের গাজই খালের জল। কোলাঘাটের বর্দাবার থেকে শুরু হয়ে খনাডিহি পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই খাল। কিন্তু বর্তমান ওই খালের পরিস্থিতি দেখলে বোঝার উপায় নেই চাষের কাজে এই খালের জল একসময় কাজে লাগতো বলে। সংস্কারের অভাবে আগাছা এবং কচুরিপানায় ভরাট হয়ে গেছে খাল। ফলস্বরূপ সুবিধের থেকে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষকে। এই যে খালটা, এই খালটার নাম কি? এটা খনাডিহি গাজই খাল। এখন কি অবস্থার মধ্যে পড়ে রয়েছে? এখন তো হদবন হয়ে পড়ে আছে, জলের কোনো নিকাশি অবস্থা ভালো নেই। কতদিন ধরে এই অবস্থা? বছর 3-4 একটা মতো। স্যার জল নিকাশি হচ্ছে না, চারপাশের অসুবিধা হচ্ছে, জল আসছে না খালে। কোন কোন গ্রাম এই উপকার হতো? এই ম্যাক্সিমাম উপকৃত হতো আশাপাশি 4-5টা গ্রাম। কি কি? তোমার হচ্ছে সাউড়াবেড়িয়া, খন্নাডি, বক্সিতলা, তোমার রামচন্দ্রপুর, ওইসব আর কি। এই খালটা কোথা থেকে আসছে? এবং এটা হচ্ছে পাড়াট টু আবার কংসা পর্যন্ত মিলিত হয়েছে। নিকাশি ব্যবস্থার অবনতির জন্য একটু বৃষ্টি হলেই গাজই খালে জল ঢুকে যায় কৃষি জমিতে, ফলে ক্ষতি হয় চাষের। তবে সংস্কার যে হয়নি তা নয়। কোলাঘাটের বর্দাবার থেকে ক্ষেত্রহাট পর্যন্ত 3 কিলোমিটার এই খালে সংস্কার করা হয়। তবে খনাডিহি পর্যন্ত বাকি 2 কিলোমিটার কৃষিভিত্তিক অঞ্চলের কাছেই সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, খাল সংস্কারের ব্যাপারে উদাসীন প্রশাসন। কবে মিটবে সমস্যা, সেই আশায় দিন গুনছেন তারা। খাল হচ্ছে নাম হচ্ছে যে গাজই খাল। কি অবস্থা আছে? পুরো হয়েছে কি একেবারে কোনো বিধায়ক কিছু কাটতে 3 কিলোমিটার কেটে সব বন্ধ করে দিল। যা ভোট শেষ, ভোটে খেলে শেষ হয়ে গেল। আর এখন এদিকে আমার পাতা দিয়ে খাল কাটাই হয়নি, কিছুই হয়নি। এখন কিরকম অবস্থা পড়ে রয়েছে? এখানে পুরো এই যে বর্ষা হলে এবারে সব আমাদের বাগান ফাগান ডুবে যাবে, কিন্তু ঘর বাড়িতে জল উঠবে, বাস্তু জল উঠিয়ে যাবে। এই অবস্থা, জল নিকাশি কোনো ব্যবস্থা নেই 3 বছর কাল। আগে ভালো ছিল তো? আগে ভালো ছিল। আর এই যে খাল সংস্কার হয়নি, এর জন্য কি কি মানে আপনাদের চাষের কতটা ক্ষতি হচ্ছে? চাষের বিপদ, মানে প্রচুর ক্ষতি হচ্ছে চাষের। বাগান ফাগান নষ্ট হয়ে যায় বর্ষাকালে, আমাদের রজনী ফজনী, গোলাপ ফলাপ সব নষ্ট হয়ে যায় গাছ। আর অন্য সময় গ্রীষ্মকালে কি জল বাইরে থেকে নিয়ে আসেন? হ্যাঁ, বাইরে থেকে জল নিয়ে চাষ করতে হয়। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আসাম থেকে দীঘা বেড়াতে আসছিলেন বেশ কয়েকজন পর্যটক। দীঘা যাওয়ার পথে মারিস্তা থানার দুরমুট এলাকায় কলকাতাগামী একটি গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। ঘটনায় 5 জন আহত হন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। कैसे हुआ?
कहाँ से आप लोग आ रहे हैं? पता नहीं, कुछ भी पता नहीं है वहाँ पर क्या हुआ क्या नहीं पता नहीं। आप लोग कहाँ आ रहे थे? वो दीघा में जा रहे थे। सब लोग आसाम के हैं? कितना आदमी है? मैं, मेरे मम्मी, पापा, चाचा। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। কৃষকদের ক্ষতিপূরণ দিতে সারা ভারতের পাশাপাশি জেলা জুড়ে চালু করা হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। বিনামূল্যেই 15 আগস্টের মধ্যে নাম নথিভুক্তকরণ করতে পারবেন কৃষকেরা। কৃষি দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। কৃষকদের ক্ষতিপূরণ দিতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। উল্লেখ্য, গত মরশুমে কৃষিতে ব্যাপক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমেও ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। ইতিমধ্যে বীমা যোজনার কাজ শুরু হয়েছে জেলা জুড়ে। কৃষি দপ্তরে ফর্ম ফিল আপের মাধ্যমে কৃষকেরা তাদের জমির পরিমাণ উল্লেখ করছেন। সেই তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, সংক্ষেপে AICI-তে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদের সারা জেলা জুড়ে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। কৃষক বন্ধুরা খুব উৎসাহিত বোধ করছেন। প্রতিটা ব্লক থেকেই আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই জেলার 25টি ব্লকের প্রত্যেকটিতেই কৃষক বন্ধুরা কৃষি দপ্তরে আসছেন, ফর্ম ফিল আপ করছেন। সেই ফর্মগুলো জমা নেওয়ার পর আমরা যথারীতি আমাদের জেলার জন্য যে দায়িত্বপ্রাপ্ত AICI অর্থাৎ এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, তাদের হাতে আমরা ফর্মগুলো তুলে দেব। আমরা ফর্মগুলো জমা নেওয়ার সময় তাদের সমস্ত ডকুমেন্ট অর্থাৎ জমির রেকর্ড, তাদের খাজনা রসিদ, তাদের পরিচয়পত্র ইত্যাদি ভেরিফিকেশন করে নিচ্ছি, যাতে করে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। বীমা বিনামূল্যেই করতে পারবেন কৃষকেরা। আগামী 15 আগস্ট পর্যন্ত নিজেদের ব্লকে নাম নথিভুক্তকরণের সুযোগ পাবেন কৃষকেরা। অঋণী কৃষকদের যেমন এই বীমা যোজনাভুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে, তেমনি ঋণী কৃষকেরাও বীমা সুবিধা পাবেন। এই ফসল বীমা করার জন্য আমাদের জেলা তথা রাজ্যের কৃষক বন্ধুদের কোনো প্রিমিয়ামের টাকা দিতে হচ্ছে না। মোট যা বীমা রাশি অর্থাৎ প্রতি হেক্টর জমির জন্য 55,000 টাকা, এই 55,000 টাকার মধ্যে 9% প্রিমিয়াম হিসেবে জমা দেওয়ার কথা কৃষক বন্ধুদের। কিন্তু সুখের কথা এটাই, এই 9% মধ্যে 2.5% কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, 2.5% পশ্চিমবঙ্গ সরকারের দেওয়ার কথা। তার পাশাপাশি আমাদের রাজ্য সরকার যে বাকি 4% প্রিমিয়াম জমা দেওয়ার কথা কৃষক বন্ধুদের, সেটা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিচ্ছেন। ফলে কৃষক বন্ধুদের বীমার জন্য কোনো প্রিমিয়ামের টাকা জমা দিতে হবে না। ফসল বীমা যোজনা আমন ধানের জন্য নির্ধারিত তারিখ ছিল 31শে জুলাই, কিন্তু সম্প্রতি রাজ্য স্তরে একটা মিটিংয়ে স্থির হয়েছে যে এই বীমা করার সুযোগ পাবেন কৃষক বন্ধুরা 15 আগস্ট পর্যন্ত। অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত এই ফসল বীমার জন্য যে কর্মসূচি, সেটা সারা জেলা জুড়েই চলবে। আমাদের জেলার আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি যারা অঋণী কৃষক আছেন। আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে অঋণী কৃষক যারা আছেন তাদের সবাইকেই এই ফসল বীমার আওতায় আনতে হবে। সেই জন্য আমাদের জেলার প্রতিটি কৃষি কর্মচারী সার্বিকভাবে চেষ্টা চালাচ্ছেন যাতে প্রত্যেকটি কৃষককেই এই ফসল বীমার আওতায় আনা যায়। এবং আমরা আশা করছি কমপক্ষে 1.5 লক্ষের বেশি কৃষককে আমরা এই বীমার আওতায় আনতে পারবো যারা অঋণী কৃষক আছেন। আর যারা ঋণী কৃষক আছেন তারা স্বাভাবিকভাবেই এই ফসল বীমার আওতায় আসবেন, কারণ ঋণ গ্রহণের সময়ই সেই ঋণদাতা ব্যাংকের দায়িত্বের মধ্যেই পড়ে সেই কৃষক বন্ধুদের এই বীমার সুযোগটা তুলে দেওয়া। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। দীঘার বিশ্ব বাংলা উদ্যানের অনুকরণে আরো 7টি উদ্যান তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার, যার জন্য বরাদ্দ করা হয়েছে 58 কোটি টাকা। বরাবরই দীঘার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শনিবারও সরকারি উদ্যোগে চালানো হবে পরিদর্শন। পর্যটন মন্ত্রী গৌতম দেব আসছেন সৈকত শহরে, সেই সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন পর্যটন মন্ত্রী। সৈকত শহর দীঘার মূল আকর্ষণ বঙ্গোপসাগর হলেও পর্যটন কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠেছে আনুষঙ্গিক বিনোদন ব্যবস্থার জন্য, যার মধ্যে অন্যতম বিশ্ব বাংলা উদ্যান। বিশ্ব বাংলা উদ্যানের অনুকরণে আরো 7টি বাগান তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নিউ দীঘা, ওল্ড দীঘা থেকে শুরু করে উদয়পুর বিচ পর্যন্ত এই বাগানগুলি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 7টি নতুন বাগানের জন্য ইতিমধ্যে 58 কোটি টাকা অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কাজ দ্রুত শুরু হবে জানালেন রামনগরের বিধায়ক অখিল গিরি। দীঘা
দীঘাতে যে পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনের পরে এই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7টা বিশ্ব বাংলা উদ্যান যেটা দীঘাতে হয়েছে, নিউ দীঘা এবং পুরনো দীঘা, ওল্ড দীঘা সব মিলিয়ে উদয়পুর বিচ পর্যন্ত 7টা নতুন ধরনের মডেলে বাগান তৈরি হচ্ছে এবং এই দীঘাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার জন্যে, আন্তর্জাতিক মানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য এই 7টি বাগানের জন্য 58 কোটি টাকা রাজ্য সরকার ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন এবং টাকা চলে এসেছে। আমাদের কাজকর্ম শুরু হচ্ছে। তার কাজকর্ম শুরু হওয়ার আগে যতটুকু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি কাজকর্ম শুরু হবে। অন্যদিকে তাজপুরের উন্নতির জন্য মাস্টার প্ল্যানের বন্দোবস্ত করা হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 22 কোটি টাকা। জানা গেছে, দীঘার উন্নতি খতিয়ে দেখতে শনিবার দীঘা পরিদর্শনে আসছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দীঘা, মন্দারমণি ও তাজপুর পরিদর্শন করবেন তিনি। সেই সঙ্গে প্রশাসনিক বৈঠকও করবেন পর্যটন মন্ত্রী। তাজপুরকে কেন্দ্র করে একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। ইতিমধ্যে 22 কোটি টাকা এসেছে রাস্তাঘাট তৈরি করা, বিউটিফিকেশনের জন্য। তাজপুর, মন্দারমণি তো আমরা কাজ শুরু করে দিয়েছি, রাস্তাঘাট, একটা পার্ক তৈরি করা, অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সকাল থেকেই আকাশের মুখ ভার, অজর ধারায় সারাদিনই ঝরল বৃষ্টি। তারই মাঝে কর্মক্ষেত্র কিংবা স্কুলে যাওয়ার ব্যস্ততা। শুক্রবারের বৃষ্টি ভেজা দিনে বর্ষার আমেজে মশগুল হয়ে রইলেন জেলাবাসী। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। স্কুল পড়ুয়াদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে। বুধবার পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে শিবিরটির আয়োজন করা হয়। বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির প্রচেষ্টায় আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির প্রচেষ্টায় ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলে স্কুলের ছাত্রীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির সম্পাদক নারায়ণ সামন্ত, ময়না ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন জানা, প্রাক্তন সভাধিপতি গান্ধীচরণ হাজরা সহ বিশিষ্টরা। সামগ্রী কিনতে গেলে ক্রেতারা কিভাবে বঞ্চনার শিকার হন বা কি উপায়ে সঠিক জিনিস ক্রয় করতে পারবেন তা কথা বলা পুতুলের মাধ্যমে ছাত্রীদেরকে বোঝানো হয়। পূর্ব মেদিনীপুর জেলা লোকশিল্পী কথা বলা পুতুল ম্যাজিক তৈরি পরিবেশন করবেন অনিল বাবুকে বরণ করা জেলা পরিষদে। এই বিষয়ে আমাদের আজকের আলোচনা চক্র ধরো আবার এই চিহ্নটা থেকে আমাদের কোন জিনিস কিনতে হয়, এই চিহ্নটা দেখে নিতে হবে। তো এই চিহ্নগুলো কিন্তু খাবার, খাদ্য জাতীয় দ্রব্যের অন্য একটা চিহ্ন আসছে, ফ্যাসাই। ফ্যাসাই হচ্ছে AI, এটা আসছে আগামী দিনে, এটা ভাবতে হবে। এখন এটা চলছে, ওটা কিন্তু পরবর্তীকালে আসবে, তোমরা এগুলো করাবে। এই জিনিসগুলো যদি আমরা চিহ্ন দেখি তাহলে সবার ভয় থাকে। আচ্ছা, এটা কি? এটা হলো ISI ছাপ। এই ছাপটা থেকে আপনি কোন কোন জিনিস কিনতে হয়? আচ্ছা, এগুলো কেনার সময় সবসময় এই চিহ্নটা দেখে কিনবো, তাহলে কিন্তু ঠকার ভয় থাকবে না। কি মনে রাখবে তো? অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। ফুটবল জাগলিং করে গিনেস বুকে নাম তুললেন পাঁশকুড়া থানার তিলগেড়িয়া নিবাসী মনোজ মিশ্র। দারিদ্রতার সঙ্গে কঠিন লড়াই করে নিজের সাফল্য নিজেই এনেছেন। একাধিক রেকর্ড রয়েছে তার ঝুলিতে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্যের আশ্বাসও পেয়েছেন তিনি। শুধুমাত্র কাঁচের বোতল কিংবা রিং নিয়ে নয়, ফুটবল নিয়েও যে ব্যালেন্সের কেরামতি দেখানো যায় তা দেখিয়েছেন এই ব্যক্তি। মাথায় ফুটবল রেখে কখনো বা হাতের ওপরে রেখে এগিয়ে যান তিনি।
কখনো বা চলন্ত মোটরসাইকেলে দেখান ফুটবলের জাগলিং খেলা। এইভাবে অতিক্রম করেছেন ৩৯.১৭ কিলোমিটার তথা ৩০.৫ মাইল পথ। তাই তো আজ তার নাম গিনিস বুক অব ওয়ার্ল্ডে। তিনি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানার তিলাগেড়িয়ার বাসিন্দা ফুটবল জাগলার মনোজ মিশ্র। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে মনোজ, যে কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। তবে জাগলিং এর প্রতি আগ্রহের কারণে এই রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন মনোজ। শুধু তাই নয়, 1 মিনিটে 325 বার মাথায় বল জাগলিং করে 30 কিলোমিটার রাস্তা মাথায় বল নিয়ে বাইক চালানোর মতো একাধিক রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। ছেলে হলে মা বাবা কি খুশি হবে নি? মা বাবা খুশি হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে কিভাবে একসেপ্ট করতেন এই ছেলের এই পারদর্শিতাকে? অনেক কষ্ট করে সে করেছে, অনেক নিজে কষ্ট করে পরিশ্রম করে করেছে ওইটা। আচ্ছা, এরপরে কি চাচ্ছেন? মানে ছেলে যে একটা যে কোনো কাজ টাজ খেলে তো ভালো, এই খেলায় দুলায় কি সব দিন হবে, চলবে। আচ্ছা, এইটাই হলো সবাই আমার মা বাবার বক্তব্য আর কি। ছেলে তো আমার তো জমি জায়গা কিছু নেই, আমাদের খুব গরিব দুস্থের মধ্যে ছেলেকে মানুষ করছি, হাতে তার কিছু নাই, যাতে সে তো নিজের ইচ্ছায় বেশি পরিশ্রমে খেলাধুলা করছে, খেলাধুলা করে ড্রেস বুকে নাম উঠছে, যাতে তার একটা কিছু ভবিষ্যতে চাকরি টাকরি হয়, সেই জন্যই তো আমাদের, সেটাই হলে আমাদের খুশি। তা নাহলে আর কি করবো না। এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, মানে এই মুহূর্তে তো ওনার নাম গিনিস বুকে, তো কতটা খুশি আপনি? খুশি তো ছেলে যদি একটা নাম হয় তাহলে বাবার তো খুশি হবেই, হওয়ার তো কথা, কিন্তু শুধু খুশি হলে তো হবে না। তার জীবিকা রক্ষা করার জন্য তার একটা কিছু প্রয়োজন হবে। মনোজের এই রেকর্ডের কথা জানার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মনোজ। চূড়ান্ত আর্থিক দুরবস্থাকে সঙ্গী করেই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার লড়াইয়ে সঙ্গী ছিলেন তার পরিবারের সদস্যরা। ভবিষ্যতে সরকারি সাহায্য পেলে তার এই প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে জানালেন তিনি। গিনিস বুকের আমি রেকর্ড করেছিলাম, আগের গিনিস বুকের রেকর্ড ছিল 15.2 কিলোমিটার মাথায় ফুটবল নিয়ে হেঁটেছিলেন বাংলাদেশের এক ব্যক্তি আব্দুল হালিম। আমি সেই রেকর্ড 49 কিলোমিটার হেঁটেছি মাথায় ফুটবল নিয়ে, রেখে আমি গিনিস বুকের নাম তুলেছি। আর আমি গিনিস বুকের নাম আসার পরেই আমি মুখ্যমন্ত্রীকে বাড়িতে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে, মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলেছেন। আমি ওনাকে বললাম কর্মসংস্থানের জন্য, উনি সঙ্গে সঙ্গে বললেন যে অরূপ বাবুকে, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, ওনাকে ফোন করলেন যাতে, এবং একটা চিঠি লিখে দিয়েছেন ওনার সঙ্গে দেখা করার জন্য, একটা আশার আলো দেখছেন, হ্যাঁ, যাতে উনি আমার এই আগে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি তাহলে খুব খুশি হব, কারণ আমি এই কর্মসংস্থানের জন্য এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য আমি 2005 সাল থেকে আমি চেষ্টা করছি, কিন্তু এখন আমি গিনিস বুকে রেকর্ড করেছি, এটা আমার সবথেকে ভালো লেগেছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। রাতের রানী নাইট কুইন কিংবা বাংলায় নিশিপদ্ম। জন্ম ভারতে না হলেও বিদেশ থেকে ইংরেজদের হাত ধরে এদেশে আসা সেই নিশিপদ্মের খোঁজ মিলল নন্দকুমার থানার নারাদাড়ি গ্রামের প্রকৃতিপ্রেমী তথা অধ্যাপক দিলীপ কুমার রায়ের বাড়িতে। নামে পদ্ম থাকলেও জলে বাস নয় এই ফুলের, জলজ নয় স্থলজ উদ্ভিদ এটি। ক্যাকটাস গোত্রীয় গাছে জন্মেও অপরূপ দর্শন আর সুমিষ্ট গন্ধে মাতিয়ে রাখে চারপাশ। সকালে নয়, এই ফুলের ফোটার সময় রাতের বেলা, তাই তো নাম নিশিপদ্ম কিংবা রাতের রানী নাইট কুইন। জন্মগত দিক থেকে এই ফুল ভারতের সম্পদ নয়, দক্ষিণ আমেরিকা, কিউবা, অস্ট্রেলিয়া, ফিলিপিন্সে অধিক মাত্রায় দেখা যায় এই ফুল। ইংরেজদের হাত ধরে এদেশে পদার্পণ ফুলটির, তারপর থেকেই ভারতে জনপ্রিয় হয়ে ওঠে নিশিপদ্ম। আচ্ছা, এই যে নিশিপদ্ম, আমরা বাংলায় বলছি নিশিপদ্ম, আর ইংরেজিদের এটাকে বলছি নাইট কুইন। এইটা মূলত সাবট্রপিক্যাল রিজিয়ন, অর্থাৎ নিরক্ষরেখার থেকে উভয় দিকে কর্কটক্রান্তি রেখা এবং নিরক্ষরেখার যে বলয়, একদিকে যেমন ধরুন দক্ষিণ আমেরিকা আর কিউবা, অপরদিকে অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, এইসব জায়গাতেই মূলত এর অরিজিন। আমাদের দেশে যেমন বিদেশ থেকে যারা এসেছিল, যেমন ইংরেজরা, এরাই এইসব গাছ আমাদের দেশে এনেছে। নন্দকুমার থানার নারাদাড়ি গ্রামের প্রাক্তন অধ্যাপক দিলীপ কুমার রায়ের বাড়িতে দেখা গেল এই ফুলে। প্রকৃতিপ্রেমী দিলীপবাবু জানালেন, মাত্র এক রাত্রির জন্যই ফোটে এই ফুল। পাতা থেকে কুড়ি বের হয়, ফোটার সময় রাত্রি 8টা থেকে 12টা পর্যন্ত।
বিভিন্ন প্রজাতির ফুলের ভাণ্ডার রয়েছে দিলীপ বাবুর সাধের বাগানে। সেই বাগানের শোভা আরো বাড়িয়েছে নিশিপদ্ম। এটার বৈশিষ্ট্য হচ্ছে এর পাতা থেকেই ধীরে ধীরে ফুলটা বেরোয়, হ্যাঁ, এবং এটা ক্যাকটাস গ্রুপের সবচেয়ে বড় ফুল। দেখতেই পাচ্ছেন সাদা, কিন্তু আপনারা গন্ধ তো পাচ্ছেন না, কিন্তু ফুলটা একটা অত্যন্ত সুমিষ্ট গন্ধ আছে এবং রাত্রেই ফোটে এবং ক্যাকটাস গ্রুপের সবচেয়ে বড় ফুল আর কি। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।